নমস্কার, আমি শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে সকলকে স্বাগত। আমার আজকের নিবেদন বিখ্যাত ফরাসি লেখক মোপাসার একটি গল্প, নাম দ্য নেকলেস। আশা করি গল্পটা হয়তো তোমাদের অনেকেরই জানা, কিন্তু ভালো লাগবে তোমাদের আবার এটা শুনতে। শোনো গল্পটা। কপাল দোষে কখনো কখনো এমন রূপসী মায়াময়ী মেয়ে কেরানির ঘরে জন্ম নেয়। যৌতুক দেবার সামর্থ্য তার ছিল না, বিয়ে নিয়ে বড় কোনো প্রত্যাশাও ছিল না তার। না ছিল কোনো ধনী সম্ভ্রান্ত ব্যক্তির সাথে চেনা জানা বা মন দেয়া নেওয়া, ভালোবাসা বা বিয়ের উপায়। তাই শিক্ষা মন্ত্রণালয়ের এক ছাপোষা কেরানির সাথে তার বিয়ের প্রস্তাব এলো এবং সে বিয়েতে মতও দিয়ে দেয়। মেয়েটা সাদামাটাভাবে জীবনযাপন করত, কেননা এর থেকে বেশি কিছু করার সামর্থ্য তার ছিল না। কিন্তু ভেতরে সে ছিল খুব অসুখী, যেন কোনো স্বর্গের দেবী নিঃস্ব হয়ে ভুল করে পৃথিবীতে চলে এসেছে। তার এমন পরিবারে বিয়ে হয়েছে যেখানে রূপ, লাবণ্য ও সৌন্দর্যের জন্য না আছে কোনো কদর, না আছে কোনো মর্যাদা। শুধুমাত্র যেন সন্তান জন্ম দেওয়া, লালন পালন করা, সংসার দেখাশুনো করাই যেন ছিল তার সব কিছু। মেয়েদের ক্ষেত্রে অকৃত্রিম কমনীয়তা, সহজাত লাবণ্য আর তুখর প্রজ্ঞাই কেবল দিতে পারে তাদের মর্যাদার পরিচয়। আর এই গুণগুলো একটা বস্তির মেয়েকেও দেশের সব থেকে সম্মানিত মহিলার সমতুল্য করে তুলতে পারে। মেয়েটি নিঃসীম যন্ত্রণায় সব সময় কাতর হয়ে থাকত। ভাবত তার জন্ম হয়েছিল বুঝি আভিজাত্য আর বিলাসিতায় জীবন কাটিয়ে দেওয়ার জন্য। ঘরের দিনহীন অবস্থা, বিষণ্ণ দেওয়াল, বিবর্ণ চেয়ার আর বিশ্রী পর্দাগুলোর জন্য সে যেন দুঃখে মরে যেত। এসব বিষয়গুলো তাকে প্রতিনিয়ত খুব যন্ত্রণা দিত, অপমানিত করত। যদিও তার সমমর্যাদার অনেক মেয়েই এই বিষয়ে আদৌ সচেতন ছিল না। লিটল ব্রিটেনের মেয়েটা যে তার ছোট্ট বাড়িটায় কাজ করতে এসেছিল, ওর নানা গল্প তার মনকে উস্কে দিত হৃদয় ভাঙা শত আক্ষেপ আর এই আশাহীন স্বপ্নে। সে কল্পনার জাল বুনত। একটা শান্ত সুনিবিড় চিলেকোঠার প্রাচ্য দেশীয় একটা রঙিন পশমি কারুকার্য খচিত কাপড়ে ঢাকা তার ঘরের দেওয়াল, আসবাবপত্র, লম্বা লম্বা ব্রোঞ্জের ঝাড়বাতিতে আলোকিত ঘর, অতিথি অভ্যর্থনা আর খাবার টেবিলে পরিবেশনের জন্য বিশেষ পোশাক পরিহিত দুজন বড় মাপের খানসামা, যারা ঘুমোবে বড় বড় দুটো আরাম কেদারায়। পাশের চুল্লির থেকে আসা উষ্ণতায় যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়বে তারা। মেয়েটা স্বপ্ন দেখত সুপ্রাচীন রেশমে সজ্জিত বড় একটা অতিথিশালার, সুন্দর সুন্দর ফার্নিচার আর অমূল্য সব অলংকারে সজ্জিত ঘর, মনোমুগ্ধকর আর সুগন্ধিতে পূর্ণ ছোট ছোট অভ্যর্থনা ঘর, যেখানে অন্তরঙ্গ বন্ধু বান্ধব, বিখ্যাত কিংবা অত্যন্ত কাঙ্ক্ষিত সব মানুষদের নিয়ে আয়োজন করা হবে ছোট ছোট পার্টি, যাদেরকে শ্রদ্ধা নিবেদন করলে অন্য সব মেয়েরা যেন হিংসায় জ্বলে পুড়ে মরবে। 3 দিনের ব্যবহৃত টেবিল ক্লথে ঢাকা গোল টেবিলে বসে যখন মেয়েটার স্বামী খুব উচ্ছ্বাস নিয়ে স্যুপের বাটির ঢাকনা খুলতে খুলতে বলছিল, আহা, স্কচ স্যুপ, এর চেয়ে ভালো আর কি হতে পারে। মেয়েটা সেই সময় তার স্বামীর মুখোমুখি বসে স্বপ্নের জাল বুনছিল রুচিকর খাবারের, ঝলমলের উপর বাসনকোসনের, দেয়াল জুড়ে সাজানো রেশমি কাপড়ের ক্যানভাসে আঁকা প্রাচীন লোকগাথা, মায়াময় অরণ্যের রূপকথার সব পাখি। সে কল্পনায় জমকালো পাত্রে সুস্বাদু সব খাবার পরিবেশন করছিল, গুনগুন করে গান গাইছিল, যেন কেউ ট্রাউট মাছের গোলাপি মাংস কিংবা তিতিরের ডানা খেতে খেতে রহস্যময় মিষ্টি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির ভালো কোনো পোশাক নেই, গহনাও নেই, না কিছুই নেই,
অথচ সে এই জিনিসগুলোকেই সব থেকে বেশি ভালোবাসত। সে অনুভব করত এই সবের জন্যই যেন তাকে বানানো হয়েছে। সে চাইতো খুব সুখী হতে, চাইতো ঈর্ষার পাত্রী হতে, অন্যের কাছে পরম আকাঙ্ক্ষিত, মনোহারিণী হয়ে থাকতে। স্কুলে পড়াকালীন সময়ের পুরনো এক ধনী বান্ধবী ছিল মেয়েটার, যার বাড়িতে বেরোনোর আমন্ত্রণ হলে সে নোনা জলে এড়িয়ে যেত। কেননা বাড়িতে ফিরে নিদারুণ মর্ম পীড়ায় তাকে দগ্ধ হতে হতো। প্রচণ্ড দুঃখে, অনুতাপে, হতাশায় আর যন্ত্রণায় সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চোখের জলে ভাসাত। বড় একটা ঘাম হাতে নিয়ে একদিন সন্ধ্যায় তার স্বামী জয়োল্লাস করতে করতে বাড়ি ঢুকল। দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য, সে বলল। মেয়েটা দ্রুত খাম ছেড়ে ছাপানো কার্ডখানা বার করল। সেখানে এই শব্দগুলো লেখা ছিল: শিক্ষামন্ত্রী ও মাদাম রামপনীয় 18 জানুয়ারি সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে মসিয়ে ও মাদাম লয়েজেলের সদয় উপস্থিতি আমরা কামনা করছি। মেয়েটির স্বামী ভেবেছিল যে সে বোধহয় উল্লাসে মেতে উঠবে, কিন্তু তার পরিবর্তে অনেকটা বিরক্তি নিয়ে নেমন্তন্ন কার্ডটা টেবিলে ছুঁড়ে ফেলে সে বিড়বিড় করে বলল, এটা দিয়ে কি করতে বলো আমাকে? কেন সোনা, আমি ভেবেছিলাম তুমি তো অনেক খুশি হবে। এত বড় আয়োজনে তুমি কখনো যাওনি। এটা পাওয়ার জন্য তো আমি প্রচণ্ড কষ্ট করেছি। প্রত্যেকেই এটা পেতে চেয়েছিল, কিন্তু এটা ছিল নির্দিষ্ট কিছু মানুষের জন্য। অফিস সহকারীদের মধ্যে খুব অল্প কয়েকজনই এটা পেয়েছে। বিখ্যাত সব মানুষদের তুমি সেখানে দেখতে পাবে। মেয়েটা তার স্বামীর দিকে খুব রাগান্বিত চোখে তাকিয়ে অধৈর্য নিয়ে বলল, আর কি ভেবেছ তুমি? এই অনুষ্ঠানে আমাকে কি পরে যেতে হবে? সে এই ব্যাপারটা নিয়ে অবশ্য কিছুই ভাবেনি। তোতলাতে তোতলাতে বলল, কেন? যে পোশাকটা পরে তুমি সেই দিন থিয়েটারে যাও, আমার কাছে ওটা দেখতে তো অনেক সুন্দর লাগে। স্ত্রীকে কাঁদতে দেখে সে তখন চুপ করে যায়। নিজেকে খুব বোকা ভাবতে ইচ্ছা করছিল তার। কি বলবে সে ভেবেও পাচ্ছিল না। বড় বড় দুফোঁটা চোখের জল চোখের কোণ বেয়ে ধীরে ধীরে গড়িয়ে চলল মুখের কোণের দিকে। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? তোতলাতে তোতলাতে বলল সে। মেয়েটি তখন তীব্র প্রচেষ্টায় তার প্রচণ্ড দুঃখটাকে দমন করল। ভেজা গাল মুছে শান্ত কণ্ঠে উত্তর দিল, না, কিচ্ছু হয়নি আমার শুধু পোশাক নেই, তাই পার্টিতে যেতে পারছি না। তুমি বরং কার্ডটা তোমার কোনো বন্ধুকে দিয়ে দাও, যার স্ত্রী সাজলে আমার থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখাবে। কষ্টে লাইজেলের হৃদয়টা ভেঙে গেল। এদিকে দেখো মাথিন্ডে, দেখো, সে দৃঢ় কণ্ঠে বলল, একটা মানানসই পোশাকের দাম কত পড়বে, যা তুমি অন্য অনুষ্ঠানেও পরতে পারবে? খুব সাধারণ মানের একটা পোশাক। মাথিন্ডে বেশ কয়েক সেকেন্ডে ভাবল, হিসেব করে দেখলো মূল্য কত হতে পারে। আর ভয়ে ভয়ে এও ভাবল অঙ্কটা বেশি হয়ে গেল কি না, যেন হিসেবি ক্যারানি তা শোনার সাথে সাথেই সে যদি অসম্মতি দেয়। শেষ পর্যন্ত সে কিছুটা দ্বিধা নিয়েই উত্তর দিল, আমি ঠিক জানি না, তবে মনে হয় 400 ফ্রাঁতে হয়ে যাবে। লাইজেলের মুখ কিছুটা মলিন হয়ে গেল। ঠিক এই পরিমাণ ফ্রাঁ সে জমিয়ে রেখেছিল একটা বন্দুক কেনার জন্য। ইচ্ছে ছিল আগামী গ্রীষ্মে তার বন্ধুদের সঙ্গে নাটের এই সমভূমিতে ছোট একটা শিকারে বের হবে। প্রত্যেক রবিবারে তার বন্ধুরা সেখানে লাট পাখি শিকারে যায়। তা সত্ত্বেও সে বলল, ঠিক আছে, তোমাকে আমি 400 ফ্রাঁ দেব, কিন্তু তোমাকে এই টাকাতেই কিন্তু একটা খুব সুন্দর পোশাক কিনে আনতে হবে। পার্টির দিন এগিয়ে আসে আর মাদাম লাইজেলকে বিষণ্ণ, অস্থির আর উদ্বিগ্ন দেখায়। অবশ্য তার পোশাক তৈরি ছিল। এক সন্ধ্যায় তার স্বামী জানতে চাইল, তোমার কি হয়েছে বলো তো? গত 3 দিন ধরে তোমাকে খুব অস্বাভাবিক লাগছে। আমার অবস্থা একদম যাচ্ছে তাই।
আমার পরার মতো কোনো অলংকার নেই, না আছে একটা হার। মাথিন্ডে উত্তর দিল, আমার দিকে কেউ তাকিয়ে দেখবে না, আমার বরং পার্টিতে না যাওয়াই ভালো। ফুল পড়তে পারো? লাইজেল বলল, বছরের এই সময়টা ফুল দেখতে খুব ভালো লাগে। 10 ফ্রা দিয়ে তুমি ওই 2-3টে চমৎকার গোলাপ নিয়ে এসো। মাথিন্ডেকে বোঝানো গেল না, না, এত ধনী নারীদের মাঝে নিজেকে দরিদ্র হিসাবে দেখানো, এর চেয়ে লজ্জার আর কিচ্ছু নেই। তুমি কত বোকা, বিস্ময় নিয়ে তার স্বামী বলল, যাও মাদাম ফরেস্টারের সাথে দেখা করে কিছু অলংকার ধার নিয়ে এসো। তোমার সাথে তো তার যে সম্পর্ক, তুমি ধার চাইলে সে না দিয়ে পারবে না। মাথিন্ডে তো আনন্দে প্রায় কেঁদে ফেলে। ঠিক বলেছ, আমি তো আগে কখনো এটা ভেবে দেখিনি। পরের দিন সে তার বান্ধবীর সাথে দেখা করে তার সমস্যাটা জানালো। মাদাম ফরেস্টার তার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে বড় একটা বক্স তুলে নিল। মাদাম লাইজেলের কাছে এনে খুলে বলল, বেছে নাও বন্ধু, বেছে নাও। প্রথমে সে কিছু ব্রেসলেট দেখল, এরপর একটা মুক্তোর হার, নিপুণ হাতে তৈরি অপরূপ সুন্দর রত্নখচিত স্বর্ণের ভেনিসীয় ক্রুশ দেখল। অলংকারগুলো পরে আয়নার সামনে নিজেকে সে মেলে ধরে দেখতে লাগলো। কেমন মানায়? দ্বিধায় পড়ে গেল সে। না, পারছিল না ওগুলো রেখে দিতে বা আবার ফিরিয়েও দিতে। অলংকারগুলো রাখতে রাখতে জানতে চাইল, আর নেই এগুলো ছাড়া? আছে তো, তুমি নিজেই দেখে নাও, আমি জানি না কোনটা তোমার সব থেকে বেশি পছন্দ হবে। মাথিন্ডে হঠাৎ কালো রেশমি কাপড়ে মোড়ানো একটা বক্স দেখতে পায়। একটা হীরের হার আবিষ্কার করলো সেই বক্সে। হারটা পাওয়ার সুতীব্র আকাঙ্ক্ষায় তার বুকটা ধকধক করে কাঁপতে শুরু করলো। সেটা তোলার সময় তার হাতটা কাঁপছিল। হাতটা গলায় জড়িয়ে আয়নায় নিজেকে দেখে সে খুব আনন্দিত হয়ে উঠল। এরপর সে কিছুটা দ্বিধা আর ভয় নিয়ে জানতে চাইল, তুমি কি আমাকে এটা ধার দিতে পারবে? শুধু এটাই? হ্যাঁ, অবশ্যই। মাথিন্ডে খুশিতে তার বান্ধবীর বুকে ঝাঁপিয়ে পড়ে সজোরে তাকে আলিঙ্গন করলো আর তার অলংকারটা নিয়ে ফিরে এলো। পার্টির দিন চলে এলো। মাদাম লাইজেল সার্থক। উপস্থিত মেয়েদের মধ্যে সে সব থেকে সুশ্রী, রুচিশীল, মার্জিত, হাসি খুশি আর আনন্দে উচ্ছল। সকল পুরুষই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার নাম জানতে চাইল আর তার সাথে পরিচিত হতে চাইল। সব প্রতিমন্ত্রী তার সাথে নাচতে আগ্রহ দেখালো। মন্ত্রী তাকে লক্ষ্য করলেন। মাথিন্ডে পরমানন্দে পাগলের মতো নাচলেন, মনের সুখে পান করলেন। কোনো কিছুর জন্য ভাবনা নেই তার। রূপ লাবণ্যের জন্য বিজয় উল্লাস, সাফল্যের অহংকার, সুখের মেঘে ভেসে যাওয়া, এসব তাকে এনে দিল সার্বলৌকিক প্রণতি আর প্রশংসা। তার মনের সকল বাসনা আজ পূর্ণতা পেল। তার নারী হৃদয়ে এ পূর্ণ জয় বড় মধুর। প্রায় সকাল 4টের দিকে মাথিন্ডে পার্টি রুম থেকে ফিরলেন। তার স্বামী আরও 3 জনের সাথে, যাদের স্ত্রীরাও আনন্দ ফুর্তিতে সময় পার করছিল পার্টিতে, ছোট্ট একটা পরিত্যক্ত রুমে মধ্যরাত পর্যন্ত ঢুলু ঢুলু চোখে অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। বাড়ি ফেরার জন্য মাথিন্ডের জন্য আনা পোশাক সে তার কাঁধের দিকে ছুড়ে দিল। প্রাত্যহিক সাদাসিধে পোশাক যার দৈন্যতাই নাচের পোশাকের সৌন্দর্যের সাথে বড়ই বেমানান। মাথিন্ডে এ ব্যাপারে সচেতন ছিল, তাই দ্রুত ফিরে আসার জন্য উদ্বিগ্ন ছিলেন, পাছে দামি পোশাক পরা অন্য মহিলারা তাকে দেখে ফেলে। লাইজেল তাকে থামালেন। একটু অপেক্ষা করো, খোলা জায়গায় দাঁড়ালে তোমার ঠান্ডা লেগে যেতে পারে, আমি একটা ক্যাব আনতে যাচ্ছি। কিন্তু মাথিন্ডে তার কথা না শুনে খুব দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। রাস্তায় এসে তারা কোনো ক্যাব পেল না। খোঁজাখুঁজি শুরু করলো। দূর দিয়ে যাওয়া ক্যাবের ড্রাইভারকে লক্ষ্য করে ডাকলো। হতাশাগ্রস্ত হয়ে তারা সিন নদীর পার ধরে হাঁটছিল আর ঠক ঠক করে শীতে কাঁপছিল। শেষে তারা জাহাজ ঘাটের কাছে পুরনো একটা নৈশ গাড়ি পেল, যেগুলো প্যারিসে শুধু রাতের আধার নেমে এলেই দেখা যায়। যেন দিনের আলোয় এদের জড়া জীর্ণতা দেখাতে এরা লজ্জা পায়। গাড়িটা তাদেরকে রো দ্য মার্টিয়ার্সের দরজায় পৌঁছে দিল।
তারা বিষণ্ণভাবে তাদের নিজস্ব নিজস্ব অ্যাপার্টমেন্টের দিকে হেঁটে চলে গেল। মাথিনদের জন্য এখানেই সমাপ্তি। কিন্তু লাইজেল ভাবছিল তাকে অবশ্যই কাল সকাল 10টায় আবার অফিসে যেতে হবে। মাথিনদে তার কাঁধ পর্যন্ত ঢেকে রাখা পোশাকগুলো খুলল, যেন সে আয়নার সামনে বসে নিজেই তার মহিমাটুকু উপলব্ধি করতে পারে। কিন্তু হঠাৎ করে সে আর্তনাদ করে উঠল, তার গলার হারটা তো নেই। লাইজেল ইতিমধ্যে তার অর্ধেক পোশাক খুলে ফেলেছে। মাথিনদের কাছে জানতে চাইল কি ব্যাপার। মাথিনদে চরম হতাশা নিয়ে তার দিকে ফিরল। আমি মাদাম ফরেস্টারের সেই হারটা কোথাও তো খুঁজে পাচ্ছি না। লাইজেল মহা বিস্ময় নিয়ে মাথিনদের দিকে চোখ বড় বড় করে তাকালো। কি কি বলছো? অসম্ভব! মাথিনদের পোশাকের ভাঁজে, কোটের ভাঁজে, পকেটে, সব জায়গায় তারা খুঁজে দেখল, কোথাও হারটা পেল না। লাইজেল বলল, তুমি কি নিশ্চিত বলরুম থেকে বের হয়ে আসার সময় হারটা তোমার গলায় ছিল? হ্যাঁ, মন্ত্রণালয়ের হলরুম থাকতে আমি ওটা ছুঁয়ে দেখেছিলাম। কিন্তু তুমি যদি রাস্তায় হারাতে, ওটা পড়ার শব্দ তো আমরা শুনতে পেতাম। হ্যাঁ, সম্ভবত পেতাম, কিন্তু তুমি কি ক্যাবটার নম্বরটা রেখেছিলে? না, তুমিও খেয়াল করোনি, তাই না? না। তারা বিহ্বল হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। শেষ পর্যন্ত লাইজেল তার পোশাকে আবার পরলেন, বললেন, আমি বের হচ্ছি। যেসব জায়গা দিয়ে আমরা হেঁটেছি সবখানে দেখব কোথাও হারটা পাওয়া যায় কিনা। লাইজেল বেরিয়ে পড়লেন। মাথিনদে সন্ধ্যার পোশাকগুলোকে পরে রইলেন। বিছানায় যাওয়ার শক্তিটুকু হারিয়ে গেছে। নিরুত্তাপ আর চিন্তা শূন্য হয়ে চুপচাপ চেয়ারে বসে রইলেন। কোথাও খুঁজে না পেয়ে তার স্বামী 7টা নাগাদ ফিরলেন। লাইজেল পুলিশ স্টেশনে গেল, পত্রিকা অফিসে গেল, পুরস্কার ঘোষণা করলেন, ক্যাব কোম্পানিগুলোতে গেল, যা করা সম্ভব তার সবটুকু তিনি করলেন। যেদিকে বিন্দুমাত্র আশার আলো দেখল সেদিকেই তিনি ছুটলেন। মাথিনদে সারাটা দিন অপেক্ষা করলেন, এই ভয়ানক বিপর্যয়ের সেই একই রকমভাবে বিহ্বল হয়ে। বিষণ্ণ ও মলিন মুখে লাইজেল রাতে বাড়িতে ফিরলেন। সে কিছুই খুঁজে পায়নি। তুমি এখনই তোমার বান্ধবীকে চিঠি লেখো, লাইজেল মাথিনদাকে বলল, আর তাকে বলো তুমি তার হাড়ের আংটা ভেঙে ফেলেছ, তাই ওটা মেরামত করতে পাঠানো হয়েছে। এতে করে এটা নিয়ে ভাববার অন্তত কিছুটা সময় আমরা পাব। মাথিনদেও তার স্বামীর নির্দেশ মতো কাজ করল, চিঠি লিখে দিল। সপ্তাহ শেষে তারা হারটা ফিরে পাওয়ার সব আশা ছেড়ে দিল। এই কদিনে যেন লাইজেলের বয়স 5 বছর বেড়ে গেছে। সে বলল, হারটা কিভাবে বদলে দেওয়া যায়, আমাদের এখন তাই ভাবতে হবে। পরের দিন তারা হারটার বক্সের ভেতরে লেখা জুয়েলারি দোকানের ঠিকানায় বক্সটা নিয়ে গেল। লাইজেল হারটার মূল্য কেমন হতে পারে, কতদিনে দিতে পারবে, এসব নিয়ে দোকানির সাথে আলোচনা করলেন। এই হারটা তো আমি বিক্রি করিনি মাদাম, আমি স্রেফ এর আংটাটা সরবরাহ করতে পারি। এরপর তারা একটার পর একটা জুয়েলারি দোকানে গেল, আগেরটার মতো দেখতে আরেকটাও হার খুঁজল। তাদের স্মৃতি থেকে সেটার বর্ণনা দিয়ে দোকানের পরামর্শ চাইল। তীব্র অনুতাপ আর মনোকষ্টে দুজনকেই খুব অসুস্থ দেখাচ্ছিল। পলার রয়্যালের একটা দোকানে তারা হীরের একটা হার খুঁজে পেল, দেখতে ঠিক আগেরটার মতো যা তারা খুঁজছিল। এর মূল্য ছিল 40,000 ফ্রাঁ। দোকানি এদেরকে এটা 36,000 ফ্রাঁতেই দিয়ে দেবে বললেন। তারা দোকানিকে অনুরোধ করল যেন এটা আগামী 3 দিনের মধ্যে বিক্রি করা না হয়। আর দোকানির সাথে এই সমঝোতায় এলেন যে ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই যদি তারা হারিয়ে যাওয়া হারটা খুঁজে পান, তবে দোকানি এটা যেন 34,000 ফ্রাঁতে আবার যেন ফিরিয়ে নেন। লাইজেলের কাছে 18,000 ফ্রাঁ ছিল, যা তার বাবা তার জন্য রেখে গেছিল। সে ভাবল বাকিটা সে ধার করবে। সে ধারও করল। একজনের কাছ থেকে পেল 1,000 ফ্রাঁ, অন্যজনের কাছে 500 ফ্রাঁ, 5 লুই এখানে, 3 লুই সেখানে। সে দলিল জমা রাখল, সর্বনেশে সব চুক্তি করল, সুদের কারবারি আর সকল জাতের মহাজনদের কাছের থেকে ঋণ নিল। সে তার সমগ্র অবশিষ্ট জীবনটাকেই বন্ধক রাখল। পরিশোধ করতে আদৌ পারবে কি না না জেনেই এমন একটা দলিলে স্বাক্ষর করার ঝুঁকি নিল
যন্ত্রণাকাতর ভবিষ্যতের মুখোমুখি হওয়ার কথা ভেবে মর্মাহত হল। গভীর দুর্দশায় পড়ার আশঙ্কা নিয়ে সকল ধরনের শারীরিক বঞ্চনা আর মানসিক প্রেরণের সম্ভাবনা নিয়ে সে নতুন হারটা আনতে গেল। জুয়েলারি দোকানের কাউন্টারে ৩৬,০০০ ফ্রাঁ জমাও দিল। যখন মাদাম লাইজেল হারটা মাদাম ফরেস্টার কাছে ফিরিয়ে নিয়ে গেল, তিনি তাকে কর্কশ কণ্ঠে বললে, তোমার আরও আগে ফিরিয়ে দেওয়া উচিত ছিল। আমার এটার প্রয়োজনও তো হতে পারে। মাথিন্ডে বাক্সটা খুলল না। সে তার বান্ধবীকে খুব ভয়ও পাচ্ছিল। যদি হার বদলটা সে লক্ষ্য করে, কি ভাববে সে, কি বলবে সে কি তাকে চোর মনে করবে না? মাদাম লাইজেল শোচনীয় দরিদ্র দশার ভয়ঙ্কর জীবনের সাথে পরিচিত হতে লাগলেন। একবার শুরু থেকেই তার দায়িত্বটুকু সে সাহসের সাথে পালন করে চলল। এই ভয়ানক ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। সেই পরিশোধ করবে। কাজের লোক ছাঁটাই করে দেয়া হলো। তারা তাদের ফ্ল্যাট পাল্টালো, ছাদের নিচে একটা চিলে কোঠা নিল। সে পরিচিত হতে লাগলো গৃহের ভারী ভারী কাজকর্মের সঙ্গে, রান্নাঘরের ঘৃণ্য কাজগুলোর সঙ্গে। সে বাসন কোসন ধুয়ে দিত। তার সুকোমল সুশ্রী আঙুল আর গোলাপি নখগুলো দিয়ে পাতিলের চর্বি, কড়াইয়ের নিচে লেগে থাকা ময়লা সে পরিষ্কার করত। সে ময়লা বিছানার চাদর, শার্ট আর থালা বাসনের ক্লথ ধুয়ে তাদের ওপর ঝুলিয়ে দিত রোদে শুকোনোর জন্য। প্রত্যেক দিন সকালে সে ডাস্টবিনে ঝুড়ি নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসত। জল টানতে গিয়ে একটু পরপর সে থামত শ্বাস নিতে। গরিব মহিলার মতো পোশাক পরে কাঁধে ঝুড়ি নিয়ে সে ফল বিক্রেতা, মুদির দোকানি, মাংস বিক্রেতার কাছে যেত। দর কষাকষি করত, অপমানিত হতো। তার কষ্টার্জিত টাকার প্রতিটা আধা পেনি বাঁচানোর জন্য তার প্রবল যুদ্ধ। প্রত্যেক মাসে ঋণের কিস্তি পরিশোধ করতে হতো, নাহলে সময় বাড়ানোর জন্য নতুন আবার ঋণ নিতে হতো। তার স্বামী সন্ধ্যায় বণিকের হিসেবরক্ষক হিসেবে কাজ করতেন, আর প্রায় রাতেই প্রতি পৃষ্ঠা 2 পেনির আধা পেনি হিসাবে পাণ্ডুলিপি নকলের কাজ করতেন। এইভাবেই জীবনটা তাদের চলল প্রায় 10 বছর। 10 বছর শেষে সকল ঋণ পরিশোধ হলো। সব কিছু, সুদের কারবারির সব টাকা, পুঞ্জীভূত সব চক্রবৃদ্ধি সুদ। মাদাম লাইজেলকে এখন যেন খুব বৃদ্ধ দেখায়। সে অন্য সব গরিব পরিবারের মহিলাদের মতো সরল বা সবল, শক্ত সামর্থ্য আর স্থূলকায় হয়ে গেছে। তার চুলগুলো এলোমেলো, অপরিপাটি, স্কার্ট কুঁচকে গেছে, হাত দুটো লাল হয়ে গেছে। সে কথা বলে কর্কশ কণ্ঠে। মেঝে পরিষ্কার করার সময় তার জল পুরো মেঝেতে চলকে পড়ে যায়। কিন্তু মাঝে মধ্যে তার স্বামী যখন অফিসে থাকে, সে তখন জানলার পাশে বসে সেই অনেক দিন আগেকার সেই সন্ধ্যার কথাটা ভাবে। সেই বলরুম যেখানে সে দেখতে ছিল খুব সুন্দর, সকলের কাছে অনেক রূপ ও মুগ্ধ। কি ঘটত যদি সেই হারটা সে না হারাতো? কে জানে জীবনটা কত বিস্ময়কর, কত পরিবর্তনশীল, কত অল্প কিছু প্রয়োজন একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে, আবার বাঁচাতেও পারে। সপ্তাহ ধরে পরিশ্রমের কাজ শেষে নিজেকে চাঙ্গা করার জন্য এক রবিবার সে চ্যাম্প এলিসের পাশ দিয়ে হাঁটতে বের হলো। হঠাৎ সে লক্ষ্য করল একটা মহিলা একটা শিশুকে সাথে নিয়ে হাঁটতে বের হয়েছে। সে ম্যাডাম ফরেস্টার। এখনও সে কত তরুণী, এখনও সে কত রূপবতী, এখনও কত আকর্ষণীয়। মাদাম লাইজেল নিজের অনুভূতির সাথে বোঝাপড়া করছিল। সে কি মাদাম ফরেস্টারের সাথেই কথা বলবে? হ্যাঁ, নিঃসন্দেহে। কতটুকু মূল্য সে দিয়েছিল, এখন সব বলবে তাকে। কেন নয়? মাদাম লাইজেল তার দিকে এগিয়ে গেল। গুড মর্নিং জেনি। মাদাম ফরেস্টার তাকে চিনতে পারল না। একজন গরিব মহিলা শুরুতেই এত অন্তরঙ্গভাবে সম্বোধন করছে দেখে সে একটু অবাকই হলো। কিন্তু মাদাম, সে তোতলামি করছিল। আমি আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। না, আমি মাথিন্ডে লাইজেল। তার বান্ধবী তখন আর্তনাদ করে উঠল। ওহো, তুমি সেই পুয়োর মাথিন্ডে। তুমি কতটা বদলে গেছো।
হ্যাঁ, তোমার সাথে শেষবার দেখা হবার পর আমি কিছু কঠিন সময় পার করেছি। অনেক দুঃখ কষ্ট, সবই কিন্তু ওই তোমারই জন্য, সব আমার জন্য। কি ছিল তোমার মনে আছে সেই হীরের হাড়ের কথা? মন্ত্রণালয়ের বল পার্টিতে পড়ার জন্য তুমি আমাকে ধার দিয়েছিলে। হ্যাঁ, তারপর তারপর এটা আমি হারিয়ে ফেলি। তুমি কি বলতে চাইছো? কেন, তুমি তো ওটা আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আমি তোমাকে ঠিক ওটার মতোই আরেকটা ফিরিয়ে দিয়েছিলাম। আর গত 10 বছর ধরে তার জন্য আমরা মূল্য দিয়ে আসছি। তুমি উপলব্ধি করতে পারবে সেটা আমাদের জন্য কিন্তু সহজ ছিল না। আমাদের কোনো টাকা পয়সা ছিল না, তারপরেও অবশেষে সেটা আমরা পরিশোধ, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা খুবই আনন্দিত। মাদার ফরেস্টার তাকে থামালেন। তুমি বলছো আমারটা বদলে দিতে তোমরা হীরের হার কিনেছিলে? হ্যাঁ, তুমি কি সেটা লক্ষ্য করনি? ওটা দেখতে প্রায় কিন্তু একই রকম ছিল। মাদাম লাইজেল আত্মতৃপ্তি নিয়ে মৃদু হাসলেন। নির্মল সে সুখ। মাদাম ফরেস্টারের গভীরভাবে নড়ে উঠলেন। মাদাম লাইজেলের 2 হাত তখন তিনি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, ও হো, পুয়োর মাথিন রে, কিন্তু ওটা তো আমার ছিল নকল। তাই এর বড্ড জোরের মূল্য হবে 500 ফ্রাঙ্ক। আশা করি গল্পটা তোমাদের সকলেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য। সকলে ভালো থেকো।